উঁচু নিচু মেঠো পথ, দিগন্ত জোড়া সবুজের মাঠ, আর তার কোল ঘেঁষে বয়ে যাওয়া শীর্ণ একটি নদী। সব মিলিয়ে শান্তিপুর যেন চিত্রশিল্পীর হাতে আঁকা এক জলজ্যান্ত ছবি। গ্রামের প্রবেশমুখেই চোখে পড়ে এক বিশাল বটগাছ, যার ঝুড়ি নেমে এসেছে মাটি ছুঁয়ে। স্থানীয়দের বিশ্বাস এই গাছটি গ্রামের জন্মলগ্ন থেকেই দাঁড়িয়ে আছে, আর এর প্রতিটি পাতায় নাকি লুকিয়ে আছে শান্তিপুরের অকথিত গল্প। গাঢ় সবুজ পাতার আড়ালে এখানে ওখানে উঁকি দেয় অসংখ্য পাখির বাসা, আর তাদের কিচিরমিচির শব্দে সারাক্ষণ মুখরিত থাকে চারপাশ। গ্রামের মাঝখানে রয়েছে একটি পুরনো পুকুর, যার জল গভীর কালো আর স্থির। পুকুরের চারধারে অসংখ্য শ্যাওলা জমা বাঁধানো ঘাট, আর তার উপর দাঁড়িয়ে আছে কয়েকটি প্রাচীন নারকেল ও সুপারি গাছ। দিনের আলোয় পুকুরটিকে শান্ত দেখালেও গভীর রাতে নাকি তার তলদেশ থেকে ভেসে আসে অদ্ভুত সব শব্দ, যা গ্রামের মানুষের মনে এক অজানা ভয়ের সঞ্চার করে। গ্রামের এক কোণে প্রায় জনবসতিহীন একটি ঢিবির উপর দাঁড়িয়ে আছে একটি ভাঙা মন্দির। এর ইট খসে পড়েছে, লতা গুল্মে ঢেকে গেছে বিগ্রহ, আর এর চারপাশে গজিয়ে উঠেছে আগাছা। মন্দিরের অলিন্দে জমে আছে প্রাচীন ধুলো আর বাদুড়ের বিষ্ঠা। সন্ধ্যার পর নাকি এই মন্দিরের ভেতর থেকে ভেসে আসে কান্নার আওয়াজ আর অশরীরী আত্মার ফিসফিসানি। শান্তিপুরের এই নিস্তব্ধতাই যেন এক গভীর রহস্যের প্রলেপ এঁকে দিয়েছে তার বুকে। এই শান্তিপুর গ্রামের এক বাসিন্দা রমাপ্রসাদ মজুমদার মহাশয়ের বাড়িতে আজ বেশ কয়েকদিন ধরে চলছে তার একমাত্র কন্যা বসুন্ধরার বিবাহের তোড়জোড়। পাত্র কলকাতা নিবাসী শ্রী মহেন্দ্রনাথ রায় মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র সহদেব রায়। কলকাতায় তাদের কাপড়ের ব্যবসা। এই মহেন্দ্রনাথ মহাশয়ের পিসির দূর সম্পর্কের কোনো আত্মীয়ের মাধ্যমে এই বিবাহের সূত্রপাত ঘটে। প্রথম নজরেই সহদেবের বসুন্ধরাকে বেশ পছন্দ হয়ে যায়। তারপর বড়দের মধ্যে কথাবার্তার পর এই বিবাহের জন্য সকলে প্রস্তুত হয়। বিবাহে আর মাত্র 3 দিন বাকি। ইতিমধ্যে আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গেছে রমাপ্রসাদ বাবুর বাড়িতে। এত শত কাজকর্মের মাঝেই বসুন্ধরার মন যেন অন্য কোথাও পড়ে আছে। এই ধরনের অসংলগ্ন ব্যাপার অনেকের চোখেই পড়েছে। বিশেষত বসুন্ধরার মা কুমুদিনী দেবীর চোখও এড়ায়নি বসুন্ধরার এই অস্বাভাবিক আচরণ। কিন্তু এই নিয়ে বিশেষ জলঘোলা করেনি কেউই। যতই হোক, মেয়ের বাড়ি, একটা বেচাল কথা বা ব্যবহার যদি পাত্রপক্ষের কানে যায় তাহলে বিয়ে ভাঙতে বেশি দেরি লাগবে না। তাই প্রায় সকলেই মুখে কুলু পেটে আছে। এদিকে এই বিয়েটা শহরের সচ্ছল বরের পরিবারের কাছে একরকম অপ্রত্যাশিতই ছিল। বরের বাবার এক দূর সম্পর্কের বিস্তৃত বোনের মেয়ে হঠাৎ করেই এই সম্বন্ধ তৈরি করে দুই বাড়ির মধ্যে যোগসূত্র ঘটায়। গ্রামটা এতটাই প্রত্যন্ত যে তাদের পরিবারের কেউই আগে সেখানে যায়নি। প্রথমবার পাত্রী দেখতে গিয়ে সকলেই বেশ সমস্যায় পড়েছিল। গ্রামটার পরিবেশটা যেন বড্ড অসহনীয়, কেমন যেন এক অমঙ্গলের চিহ্ন সারা গ্রামের মধ্যে বর্তমান। তার মধ্যে ছিল পাত্রীপক্ষের তরফ থেকে হাজারো বাধা বিপত্তি। বিশেষ করে যে ব্যাপারটা তাদের কাছে ভীষণ দৃষ্টিকটু লেগেছিল তা হলো পাত্রীপক্ষের পিতার তাদের কাছে অনুরোধ তারা যেন সন্ধ্যা হওয়ার আগেই এই গ্রাম ত্যাগ করে। তাও একরকম পাত্রের জেদেই আর পাত্রীপক্ষের ব্যবহারে তারা এই বিয়েটা দিতে রাজি হয়। কিন্তু এই অদ্ভুত ঘটনাগুলোর ইতি এখানেই নয়। নিমন্ত্রণ পত্রটা এসেছিল আরো অদ্ভুত ভাবে। কোনো আধুনিক ছাপানো কার্ড নয়, বরং একটি পুরনো হলদে হয়ে যাওয়া খামে হাতে লেখা একটি চিঠি। কালি রং ফিকে হয়ে গেছে, আর বাংলা হস্তাক্ষরও
বেশ সেকেলে। চিঠির ভাষা ছিল বেশ সংযত, যেন অনেক দ্বিধার পর লেখা হয়েছে। তাতে শুধু বিয়ের তারিখ আর গ্রামের নাম শান্তিপুর উল্লেখ করা ছিল, সঙ্গে কনের বাবার নাম। পাতৃপক্ষের এহেন ব্যবহারে তারা বেশ বিরক্তই হয়েছিল। চিঠিটি পেয়ে প্রথমে অনেকেই সন্দিহান ছিল। বরের বাবা তো বলেই দিলেন, এ আবার কেমন ধারা নিমন্ত্রণ, এখনকার দিনেও হাতে লেখা চিঠি। তাছাড়া চিঠির শেষ অংশে লেখা ছিল একটি অদ্ভুত অনুরোধ। বিয়েতে বরযাত্রী যেন বেশি না হয়, আর সূর্য ডোবার আগেই যেন তারা শান্তিপুরে পৌঁছায়। এই শেষ বাক্যটি তাদের মনে কিছুটা খটকা তৈরি করেছিল। কিন্তু এদিকে বিয়ের তোড়জোড় সব পাকা হওয়ায় আর তারা কলকাতার অতীব ভদ্র পরিবার হওয়ায় এই অদ্ভুত নিমন্ত্রণ মেনে নিতে দ্বিধাবোধ করেনি। আত্মীয়তার খাতিরে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে অতি সামান্য বরযাত্রী নিয়েই তারা বিয়ের জন্য রওনা দেবেন। শান্তিপুর গ্রামের সেই রহস্যময় পরিবেশে বিয়ের দিনটি ঘনিয়ে এলো। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। গ্রামের বাতাসে মিশে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। রমাপ্রসাদ বাবুর বাড়িতে উৎসবের আমেজ থাকলেও তার নিচে চাপা পড়ে আছে এক চাপা উত্তেজনা আর অজানা ভয়। বিয়ের দিনের সকালটা শুরু হলো প্রথাগত আচার অনুষ্ঠান দিয়ে। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মন্ত্রপাঠের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। মানুষজনের ছোটাছুটি, ওদিকে ছাদনাতলা তৈরি করা, এদিকে পূজার আয়োজন, আর সব থেকে প্রয়োজনীয় যেটা সেটা হলো খাওয়া দাওয়ার আয়োজন করা। কিন্তু এই শুভ পরিবেশেও যেন মিশে আছে এক অশুভ ছায়া। সারাদিন প্রথা মেনে সবকিছুর আয়োজন চললেও বেলা বাড়তেই যেন সকলের মুখে নেমে এলো এক চিন্তার কালো ছায়া। বাড়ির বড়রা বারবার ঘড়ি দেখছেন। সূর্য ডোবার আগেই বরযাত্রীদের শান্তিপুরে পৌঁছানোর কথা। এদিকে বসুন্ধরার বাবা রমাপ্রসাদ বাবু পাশেই বসা এক প্রবীণ আত্মীয়ের উদ্দেশ্যে বললেন, বরযাত্রীদের যেভাবেই হোক আজ রাতটা এখানেই থাকতে রাজি করাতে হবে। তোমরা আমাকে একটু সঙ্গ দিও। যদি তারা রাতেই বাড়ির বাইরে বের হয় তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। সে আর বলতে, কেন মনে নেই সেবারে গ্রামের মেয়ে সরমার বিয়েতে কি ঘটেছিল? যে সকল বরযাত্রী থাকতে রাজি হলো না, পরের দিন তাদের সকলের মৃতদেহ পাওয়া গিয়েছিল গ্রামের পশ্চিম কোণের ওই বিশাল মাঠটার ধারে। এবার ঠোঁটে আঙুল ঠেকিয়ে অতি সন্তর্পণে একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে রমাপ্রসাদ বাবু বললেন, আসতে বলো নিমাইদা, আসতে বলো। কেউ শুনে ফেললে চরম বিপদে পড়া যাবে। কারণ কি আর জানতে বাকি আছে? সেই জন্যই তো গ্রামের মেয়েদের বিয়ে আমরা অত দূরে ঠিক করি না। এই গ্রামের আশেপাশে আর যে কয়েকটি গ্রাম রয়েছে তারা সকলেই এই গ্রামের পরিস্থিতির সাথে পরিচিত, তাই তাদেরকে আর আলাদা করে বলে দিতে হয় না এই গ্রামের পরিস্থিতি। তবে আর যাই বলো, কাজটা তুমি মোটেও ঠিক করোনি। কথাটা শুনে রমাপ্রসাদ বাবু সামান্য মাথা নিচু করে বললেন, সবই জানি নিমাইদা, কিন্তু কেই বা চায় না যে তার মেয়ের কোনো সচ্ছল পরিবারে বিয়ে হোক। আর আর তাছাড়া সম্বন্ধটা এইভাবে হঠাৎ করে এসে পড়ায় আমি তো একেবারে হাতে চাঁদ পেয়েছিলাম। এখন ভালোই ভালো এসব মিটলে হয়। এবারে রমাপ্রসাদ বাবুর উক্তিতে নিমাইবাবু সম্মতিসূচক মাথা নাড়লেন। সকলের মনে একটাই চিন্তা, কলকাতার অতীব ভদ্র পরিবার কি সময় মতো পৌঁছাতে পারবে এই প্রত্যন্ত গ্রামে? ওদিকে বসুন্ধরাকে আজ অন্যরকম দেখাচ্ছে। বেনারসি শাড়িতে ঢাকা তার মুখ, হাতে শাঁখা পলা, কপালে চন্দন, কিন্তু তার চোখে মুখে কোনো প্রচ্ছন্ন আনন্দ নেই, বরং এক গভীর বিষণ্ণতা আর ভয় স্পষ্ট। তার মা কুমুদিনী দেবী মেয়ের এই অবস্থা দেখেও কিছু বলতে পারছেন না, কেবলই নীরব প্রার্থনা করে চলেছেন। এদিকে কলকাতার মহেন্দ্রনাথ রায়ের পরিবার সকাল সকালই রওনা দিয়েছে শান্তিপুরের উদ্দেশ্যে। তাদের মনেও শান্তিপুর গ্রাম নিয়ে একটা চাপা উদ্বেগ খেলা করছে। অপরিচিত পথ, গ্রামের অদ্ভুত পরিবেশ আর সেই হাতে লেখা চিঠির অদ্ভুত অনুরোধ, সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি তার মনে। সহদেব রায় অবশ্য অনেকটাই উদ্গ্রীব। বসুন্ধরাকে প্রথম দর্শনেই তার মনে ধরেছিল, কিন্তু তার বাবা মহেন্দ্রনাথ রায় এবং মা এই বিয়েতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
গ্রামের প্রবেশপথে বিশাল বটগাছটার কাছে এসে বরযাত্রীদের মনে এক অস্থিরতা সৃষ্টি হলো। গাছটার ঝুড়ি, গাঢ় সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা অসংখ্য পাখির বাসা আর তাদের কিচিরমিচির শব্দ, সবকিছুই কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে তাদের কাছে। বেলা গড়িয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে ঢলছে। গ্রামের মেঠো পথ যেন আরো নির্জন হয়ে উঠছে। প্রতিটি ধূলিকণায় যেন মিশে আছে শত বছরের পুরনো কোনো রহস্য। সময় যত গড়াচ্ছে, বরযাত্রীদের মনে অজানা আশঙ্কা তত বাড়ছে। তাদের গন্তব্য আর কত দূর? তারা কি সত্যিই সূর্য ডোবার আগেই পৌঁছাতে পারবে শান্তিপুরের এই রহস্যময় গ্রামে? আর যদি না পারে, তাহলে কি হবে? সেই প্রশ্নই এখন তাদের মনে ঘুরপাক খাচ্ছে। এদিকে শান্তিপুরের দিকে এগিয়ে চলেছে বরযাত্রীদের দল। যত গ্রামের গভীরে ঢুকছে, ততই যেন পরিবেশটা থমথমে হয়ে উঠছে তাদের কাছে। সূর্য প্রায় ঢলে পড়েছে, আর অদ্ভুত একটা নীরবতা গ্রাস করেছে চারপাশটা। কিন্তু এই থমথমে পরিবেশেও বরযাত্রীদের মধ্যে টুকটাক হাসি খোরাক যোগাচ্ছে পাত্র সহদেবের মামা আর তাদের বন্ধুদের কিছু খুনসুটি। সহদেবের মামা শ্যামলবাবু নিজের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বললেন, দেখলি তোরা, এই তোদের সহদেব কলকাতায় কত মেয়ে ঘুরঘুর করতো, কারোর দিকে ফিরেও তাকাতো না। আর শান্তিপুরের এক মেয়েকে প্রথম দেখাতেই কুপোকাত। প্রেমের টানে মানুষ কি না করে। সহদেবের বন্ধু রাজু টিপ্পনি কাটল, আরে মামা, প্রেম আর ভৌতিক টান কি একই জিনিস হলো? আমাদের তো মনে হচ্ছে এই মেয়েটার উপর ভূত টুত ভর করেছে, তাই সহদেবকে মন্ত্র মুগ্ধ করে এখানে টেনে এনেছে। পাশে বসা আরেক বন্ধু তপু চোখ গোল গোল করে বলল, চুপ কর বাবা, চুপ কর, এসব কথা বলিস না। ভূত শুনেছিস? আমার তো মনে হচ্ছে এই গ্রামের সব ভূতেরা আমাদের স্বাগত জানাতে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। দেখছিস না, রাস্তাঘাটে একটাও কুকুর বিড়াল নেই। আরে দূর বোকা, না খেয়ে এসেছিস তাই বোধহয় পেটের মধ্যে ভূত নাচছে। আর এই রাস্তাঘাট শুনশান তো বটেই, কারণ এরা সব সন্ধ্যের আগে ঘরে ঢুকে যায়। ভূত দেখলে তোদের কি হবে বলতো? আমি সেটাই আর কি ভাবছি, জানিস তো। আমার তো মশাই খিদেতে পেট জ্বলছে। ভাবছিলাম বাঙালি বিয়ে মানেই তো লুচি মিষ্টির বন্যা, কিন্তু এখানকার পরিবেশ দেখে তো মনে হচ্ছে ভোজের বদলে যদি ভূতের ভোজের আয়োজন হয় তাহলেই হয়েছে। লুচি মিষ্টি তো দূরের কথা, যদি বিয়ের পর নতুন বউয়ের বদলে কোনো সাদা শাড়ি পরা ছায়া মূর্তি আমাদের পিছন পিছন চলে আসে, তাহলেই হয়েছে। সহদেব এতক্ষণ চুপচাপ ছিল। বন্ধুদের কথা শুনে তার মুখ লাল হয়ে উঠল। আরে তোরা থামবি এবার? কি শুরু করেছিস বলতো? বিয়ের দিনে যত সব আজগুবি কথা। আহারে, প্রেমিকের রাগ দেখো। ঠিক আছে বাবা, আর বলছি না, শুধু একটাই প্রার্থনা করছি, বউ যেন ভূত না হয়। আর যদি হয়ও, তাহলে যেন সাদা শাড়ির বদলে ভালো কোনো বেনারসি পরে আসে, অন্তত ছবিটা ভালো উঠবে। তাদের এই হালকা মেজাজি রসিকতাগুলো গাড়ির থমথমে পরিবেশকে কিছুটা হালকা করল। যদিও ভৌতিক আবহাওয়া সম্পূর্ণ কাটল না, কিন্তু এই হাসির আড়ালে চাপা ভয়টা কিছুটা নরম হলো। তবে সকলের মনেই একটা চাপা উত্তেজনা কাজ করছে। এই অদ্ভুত গ্রাম শান্তিপুরে কি অপেক্ষা করছে তাদের জন্য? অবশেষে বরযাত্রীর গাড়ি শান্তিপুরের রমাপ্রসাদ মজুমদারের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা মাঠের ধারে এসে থামল। এর আগে এগোনোর রাস্তাটা এতটাই সংকীর্ণ যে সেখান পর্যন্ত গাড়ি যাওয়া সম্ভব নয়। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। তার শেষ রক্তিম আভা গ্রামের প্রাচীন গাছপালা আর পুকুরের জলে এক অদ্ভুত ছায়া ফেলছে। কলকাতার আধুনিক মনস্ক বরযাত্রীদের কাছে এই দৃশ্য একেবারেই অচেনা, যেন তারা কোনো টাইম মেশিনে করে বহু বছর আগের কোনো অজানা সময় এসে পৌঁছেছে। যেখানে গাড়িটা এসে থামল, সেখানে বেশ কিছুজন ব্যক্তি আগে থেকেই উপস্থিত ছিল রাস্তা দেখিয়ে বাড়ি পর্যন্ত আনার জন্য। বরযাত্রীরা বাড়ি অবধি পৌঁছালে রমাপ্রসাদ মজুমদার সপরিবারে তাদের স্বাগত জানাতে এগিয়ে এলেন। তার মুখে এক ধরনের বিব্রত হাসি, চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তার স্ত্রী কুমুদিনী দেবীকে দেখে মনে হচ্ছে তিনি যেন অনেক রাত জেগেছেন। তার চোখের নিচে কালি এবং ভীষণ ক্লান্ত।
বাড়ির অন্যান্য সদস্যরাও অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেও তাদের আচরণে একটা অস্বস্তি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। বর সহদেব চারপাশে চোখ বোলালো। গ্রামের এই প্রত্যন্ত বাড়ির আনাচে কানাচে যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। ঐতিহ্যবাহী মাটির দেওয়াল আর খড়ের চালা দেওয়া ঘরগুলো কেমন যেন গা ছমছমে মনে হচ্ছে। উঠোনের এক কোণে রাখা পুরনো ঢোল আর সানাইয়ের যন্ত্রগুলো নিস্তব্ধ, যেন তারাও জানে কোনো এক অজানা রহস্যের কথা। অতিথিদের মধ্যে যারা স্থানীয় তারা দ্রুত ফিসফিস করে কথা বলছেন। তাদের চোখে মুখেও একটি চাপা ভয় প্রকাশ পাচ্ছে। তাদের গতিবিধি বেশ সতর্ক, যেন তারা সূর্য ডোবার আগে সব কাজ শেষ করতে চাইছে। বিশেষ করে বয়স্ক নারীদের বারবার পুকুরের দিকে তাকাতে দেখা যাচ্ছে। তাদের চোখে এক ধরনের বিহ্বল দৃষ্টি। পুকুরের কালো জলের উপর শেষ বেলার আলো পড়েও যেন কোনো উজ্জ্বলতা আনতে পারছে না, এবং তা আরো রহস্যময় দেখাচ্ছে। ওদিকে বরযাত্রীদের মধ্যে শ্যামলবাবু আর তার বন্ধুরা একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। তাদের কৌতুকপূর্ণ আলোচনা এখন স্তব্ধ। এখানকার পরিবেশ তাদের সব রসিকতা গ্রাস করে নিয়েছে। তাদের মনে এখন একটাই প্রশ্ন, কি এমন রহস্য লুকিয়ে আছে এই শান্তিপুর গ্রামে, যা এই বিয়ের উৎসবের আনন্দকে ম্লান করে দিয়েছে? কথাটা ভেবে সকলেই যেন একে অপরের মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিল। সমগ্র বিয়ে বাড়িটি যেন এক অদ্ভুত মিশ্রণের প্রতিচ্ছবি। একদিকে প্রথাগত উৎসবের আয়োজন, অন্যদিকে এক চাপা ভয়ের আবহ। শহরের ঝলমলে বিয়ের আড়ম্বরের সাথে এর কোনো মিল নেই, বরং এখানে আছে মাটির কাছাকাছি এক সরলতা, যা রহস্যের চাদরে মোড়া। যেমন গ্রামের প্রবেশপথ থেকে রমাপ্রসাদ বাবুর বাড়ি পর্যন্ত মেঠো পথের দুধারে কদাচিৎ চোখে পড়ছিল মাটির প্রদীপের মৃদু আলো। বাড়ির মূল ফটকে বাঁশের তৈরি গেট, তাতে টাঙানো গাঁদা ও রজনীগন্ধার মালা। আধুনিক ফ্যান্সি লাইটিং বা এলআইডি ঝলকানি নেই, তার বদলে উঠোনে কয়েকটি হ্যাজাক লাইটের ম্লান আলো। সেই আলোতে উঠোনে টাঙানো পুরনো শামিয়ানাটা ধূসর দেখাচ্ছিল, যা দিনের বেলায় হয়তো বেশ জীর্ণই লাগত। শামিয়ানার নিচে পাতা ছিল কিছু শতরঞ্জি, আর তার উপর ইতস্তত বসেছিল গ্রামের কিছু পরিচিত মুখ। তাদের চোখে মুখে উৎসবের আনন্দ থাকলেও সেই চিরাচরিত গ্রামের বিয়ে বাড়ির উল্লাস চোখে পড়েনি, বরং ছিল একটা সতর্ক ভাব, যেন সবাই জানে কোনো একটি অলিখিত নিয়মের কথা। এই সব দৃশ্য বারবার এই ইঙ্গিত দিচ্ছে যেন এই বিবাহ লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কোনো এক অজানা আশঙ্কায় সারা পৃথিবীর কাছ থেকে। শঙ্করধ্বনি আর উলুধ্বনি শোনা যাচ্ছিল বটে, তবে তাতে এই প্রাণবন্ততা ছিল না। যেন এক চাপা স্বরে কোনো প্রথা পালন করা হচ্ছে। কোথাও কোনো উচ্চস্বরে হাসির রোল নেই, বাচ্চাদের হইচই নেই, বাতাসে মিশেছিল মাটির ঘরের সাথে সাথে গন্ধ। রান্নার মশলার সুঘ্রাণও ছিল, কিন্তু তা যেন বাতাসে পুরোপুরি মিশে যাওয়ার আগেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। বরযাত্রীরা যখন প্রবেশ করল, তখন তাদের কানে আসছিল ফিসফিসানির শব্দ, যা গ্রামের মানুষরা নিজেদের মধ্যে করে চলেছে। এই ফিসফিসানি যেন এক অদৃশ্য ভয়ের বার্তা বয়ে নিয়ে আসছিল। রমাপ্রসাদ বাবু আর কুমুদিনী দেবীর চোখে মুখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। তারা অতিথিদের আপ্যায়ন করছিলেন ঠিকই, কিন্তু তাদের আচরণে কোনো স্বাভাবিক ছন্দ ছিল না। গ্রামের বয়স্কা মহিলারা যারা বিয়ের আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন, তাদের চালচলনেও ছিল একটা ভিন্নতা। তারা বারবার ঘড়ি দেখছিলেন, আর সূর্য ডোবার সাথে সাথে তাদের ব্যস্ততা আরো বাড়ছিল। বিয়ে বাড়ির মাঝখানে
সেই গভীর কালো পুকুরটি যেন এই রহস্যের কেন্দ্রবিন্দু ছিল। তার জল স্থির ছিল, কিন্তু তার চারপাশের শ্যাওলা জমা বাঁধানো ঘাটগুলো রাতের আলোয় আরো রহস্যময় দেখাচ্ছিল। একে তো শীতকাল, পুকুরের দিক থেকে একটা ঠান্ডা বাতাস এসে সকলের গায়ে ধাক্কা মারছিল, যা পরিবেশকে আরো থমথমে করে তুলছিল। এদিকে বিয়ের আড়ম্বরহীন পরিবেশে মহেন্দ্রবাবুর মনে চাপা প্রশ্ন দানা বাঁধছিল। বরণ পর্ব শেষ হলে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। রমাপ্রসাদ বাবুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সরাসরি প্রশ্ন করলেন, দেখুন রমাপ্রসাদ বাবু, আপনাদের কি এই বিয়েতে সায় ছিল না, নাকি ব্যাপারটা বড্ড তাড়াতাড়ি ঘটে গেছে? এই যেদিকে তাকাচ্ছি সব কেমন ম্লান মনে হচ্ছে। এমন আড়ম্বরহীন বিয়ে আমি আগে কখনো দেখিনি। কলকাতার মতো জাঁকজমক না থাকলেও বিয়ে বাড়িতে একটা আনন্দ বা কোলাহল তো থাকে, কিন্তু এটা তো বেজায় থমথমে। ব্যাপারটা কি বলুন তো? মহেন্দ্রবাবুর কথাগুলো শুনে রমাপ্রসাদ বাবু এতক্ষণ হাত জোর করে মাথা নিচু করেছিলেন। এবার মাথা তুলে তিনি আমতা আমতা করে বললেন, ও কিছু নয় মশাই, আসলে অনেক কিছুর আয়োজন করে উঠতে পারিনি তো, তাই হয়তো আপনার চোখে ওরকম লাগছে। তবে খাবার দাবার বা আতিথেয়তায় আমি কোনো ত্রুটি রাখিনি, কিন্তু হ্যাঁ বুঝতেই পারছেন মেয়ের বিয়ে তো, যদি একটু মানিয়ে গুছিয়ে নেন আর কি, ও তাহলে কৃতার্থ থাকবো। মহেন্দ্রবাবু দু হাতে রমাপ্রসাদ বাবুর ঝুঁকে থাকা দেহটা সোজা করে দাঁড় করিয়ে হাসি মুখে বললেন, দেখুন বেআই মশাই, আজ একটা শুভ দিন, আমরা কুটুম হতে চলেছি। দয়া করে কথায় কথায় আমার সামনে হাত জোর করবেন না। কন্যার পিতা তো কি হয়েছে মশাই, কন্যা তো আমারও আছে। আপনার মেয়ে আমার কাছে কন্যার থেকে কোনো অংশে কম নয়। তবে সব ব্যাপার ছাড়া যদি অন্য কিছু হয়, আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, আমি সেটা থেকে আপনাকে উদ্ধারের যথাসাধ্য চেষ্টা করব। এই কথায় রমাপ্রসাদ বাবু কিছুটা সহজ হলেন। এরপর একটু ইতস্তত করে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই পাশ থেকে হঠাৎ কুমুদিনী দেবী এসে হাজির হলেন। বেআই মশাইকে দেখে মাথার গোমটাটা আরো একটু বেশি করে টেনে বললেন, একটিবার বিবাহ সম্পন্ন হতে দিন বেআই মশাই, তারপর যা কথা বলার সব বলবো। ওদিকে আশীর্বাদের জন্য মেয়ে তৈরি হয়ে বসে আছে যে, দয়া করে আপনার পায়ের ধুলো দিন। কুমুদিনী দেবীর কথায় মহেন্দ্রবাবু একটু ব্যস্ত হয়ে বললেন, তাই তো, না না, দেরি করা মোটে উচিত হবে না, চলুন ভেতরে যাই। মহেন্দ্রবাবু ভেতরের ঘরে পা বাড়াতেই কুমুদিনী দেবী কটমট করে রমাপ্রসাদ বাবুর দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য কথায় মেয়ের বিয়ে হয় বুঝলে? কি কি বলতে যাচ্ছিলে তুমি? এসব এখন ওদের কানে তুললে সর্বনাশ হয়ে যেত। মেয়ের বিয়ে তুমি আর এই বাড়িতে দিতে পারতে? সেই তো, কি ভুলটাই না করতে যাচ্ছিলাম বলো তো। না 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 না, আগে আগে ওদিকটা সামলাই চলো। এই বলে রমাপ্রসাদ বাবু এবং কুমুদিনী দেবী দুজনেই ঘরের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ করে কোথা থেকে একটা দমকা বাতাস ভেসে এলো পশ্চিমের দিক থেকে। হাওয়ায় মিশেছিল একটা ফিসফিসানি শব্দ। এতক্ষণ ওখানে থাকা মানুষগুলোর আলোচনা যেন ভীষণ সতর্কভাবে কেউ কান পেতে শুনছিল। এবারে ছাড়া পেয়ে সেই বাতাস ছড়িয়ে পড়ল সারা বাড়িটার চারিদিকে। সেই বাতাসের আড়াল থেকে একটা ঘুমটা টানা মেয়ে মানুষ যেন সকলের অলক্ষ্যে এসে বসল বিয়ে বাড়ির সামনে পাতা শতরঞ্চিগুলোর উপরে। আজ বিয়ের মণ্ডপে বসুন্ধরাকে দেখে সহদেবের মন যেন এক অচেনা শান্তিতে ভরে গেল। এতদিনকার জল্পনা কল্পনা, কনেপক্ষের অদ্ভুত আচরণ, গ্রামের থমথমে পরিবেশ, সবকিছু যেন মুহূর্তে ম্লান হয়ে গেল তার সামনে। লাল বেনারসি আর সোনার গয়নায় সেজে ওঠা বসুন্ধরাকে দেখে তার মনে হলো এ যেন কোনো রক্ত মাংসের মানবী নয়, স্বয়ং দেবী প্রতিমা। তার চোখে মুখে যে বিষণ্ণতা বা শূন্যতা আগে দেখা গিয়েছিল, মণ্ডপে এসে সহদেবের মুগ্ধ দৃষ্টির সামনে তা যেন কিছুটা কেটে গেল। অন্তত সহদেবের তাই মনে হলো। তার মনে হলো এই মুহূর্তটি চিরকাল তার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। পুরোহিতমশাই মন্ত্র পাঠ করে চলেছেন, তার মাঝে ভেসে আসছে শঙ্খধ্বনি আর উলুধ্বনি।
বিয়ের প্রতিটি আচার সম্পন্ন হচ্ছে এক অদ্ভুত নীরবতার মধ্যে। কোনে পক্ষের কেউই যেন উচ্চস্বরে কথা বলছে না। তাদের চোখে মুখে একটা চাপা ভয়ের ছাপ স্পষ্ট। বরযাত্রীদের মধ্যেও সেই আগে রসিকতা বা কোলাহল নেই। সবাই যেন জানে এই গম্ভীর পরিবেশের বাইরে গিয়ে কোনো হুল্লোড় করা ঠিক হবে না। তবুও এই থমথমে পরিবেশের মধ্যেও সহদেব আর বসুন্ধরার মধ্যে কিছু হালকা খুনসুটির মুহূর্ত তৈরি হলো, যা এই অস্বাভাবিকতাকে কিছুটা হলেও স্বাভাবিক করে তুলল। মালা বদলের সময় সহদেব ইচ্ছে করেই বসুন্ধরার চেয়ে নিজেকে একটু উঁচুতে তুলে ধরল, যাতে সে সহজে মালা পরাতে না পারে। আশপাশ থেকে তখন তার সাঙ্গপাঙ্গরা হেসে উঠল। এদিকে বসুন্ধরা তখন হালকা হেসে পায়ের গোড়ালি উঁচিয়ে কোনো মতে মালাটা পরিয়ে দিল তার গলায়। চারপাশে চাপা উত্তেজনা এক পলকের জন্য কমে গেল, যখন দু একজনের মুখে মৃদু হাসি দেখা গেল। সবকিছু ছাপিয়ে নির্দিষ্ট সময়ে বিবাহ সম্পন্ন হল। সহদেব বসুন্ধরার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, আর চারপাশের চাপা উত্তেজনা যেন একটা দীর্ঘশ্বাসে পরিণত হল। সকলে আশীর্বাদ করতে এগিয়ে এলো। মহেন্দ্রনাথ বাবু এবং অন্যান্য বরযাত্রীরা আপাত দৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাদের মনে হলো, যাক বাবা, যাই হোক, বিয়েটা ভালোই ভালোই মিটল। এবার তারা দ্রুত এই অপয়া গ্রাম ছেড়ে শহরে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। তবে তারা জানতেন না, এই আপাত স্বাভাবিক বিবাহের আড়ালে শান্তিপুর গ্রামের অন্ধকার রহস্য কিভাবে তাদের পিছু নিতে চলেছে। গ্রামের মানুষের বারণ সত্ত্বেও তারা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিল, তারা টের পেল না যে এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হতে চলেছে। বিয়ের পর খাওয়া দাওয়া যখন শেষ হলো, রাতের আধার তখন আরো গাঢ় হয়ে নেমেছে শান্তিপুরের ওপর। সহদেবের মামা শ্যামলবাবু আর তার বন্ধুরা এবার ফেরার জন্য জেদ ধরল। আর দেরি করে লাভ নেই মশাই, আমাদের শহরের বাড়িতে অনেক কাজ। রাজু আর তপুও তাদের সাথে তাল মেলালো। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়াই ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক, বেরিয়ে পড়াই ভালো। তাদের এই জেদ শুনে রমাপ্রসাদ বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হলো, যা তিনি এতক্ষণ আড়াল করে রেখেছিলেন। তিনি যেন ছিটকে উঠলেন। দাদা দাঁড়ান, এখন যাবেন না, এখন যাবেন কি করে? রাতটা থাকুন আপনারা। এমন আধার রাতে পথঘাট তো ভালো নয়, বিপদ হতে পারে। তাঁর গলা কাঁপছিল, চোখে ছিল এক অসহায় আকুতি। কুমুদিনী দেবীও এগিয়ে এলেন। তার ঘোমটার আড়াল থেকেও ভয়ের ছাপ স্পষ্ট। তিনি দু হাত জোর করে বললেন, দয়া করে যাবেন না বেআই মশাই, এই গ্রামের রাত ভালো নয়, ভোরবেলা রওনা দেবেন। তাঁর কণ্ঠস্বরে ছিল অনুনয় আর উদ্বেগ। বাড়ির অন্যরাও ফিসফিস করে কিছু বলতে শুরু করল। তাদের চোখেও সেই একই ভয়। গ্রামের মানুষজন যেন অলিখিত এক সত্য জানে, যা তারা বরযাত্রীদের কাছে প্রকাশ করতে পারছে না। দেখুন, আপনারা জানেন না এই গ্রামের রাতটা খুব ভয়ঙ্কর। কত লোক যে রাতের অন্ধকারে। তার কথা শেষ হল না। তিনি যেন কোনো এক অব্যক্ত আতঙ্কে বাকরুদ্ধ হয়ে পড়লেন। তার দৃষ্টি পুকুরের কালো জলের দিকে চলে গেল, যেখানে অন্ধকারের মাঝেও একটা গা ছমছমে ভাব বিদ্যমান। তার শরীর যেন শিউরে উঠল। কিন্তু শহুরে বরযাত্রীরা তাদের কথা শুনতে নারাজ। আরে মশাই, গ্রামের লোকেদের যত সব কুসংস্কার, ভূতচুদের গল্প তো শুনেছি, কিন্তু চোখে তো আর দেখিনি। তবে যাই বলুন, রাতটা আর এখানে কাটাতে পারবো না, শহরে অনেক কাজ। তাদের জেদ দেখে কোনে পক্ষের সকলের মুখ কালো হয়ে গেল। তারা বুঝতে পারছিল তাদের বারণ বৃথা। কিন্তু বরযাত্রীদের এই সম্মিলিত জেদের মুখেও রমাপ্রসাদ বাবু মহেন্দ্রবাবুকে কিছুতেই ছাড়লেন না। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। বেআই মশাই, আপনি কিছুতেই যাবেন না এই রাতে। অন্য সকলে যাক, কিন্তু আমি আপনাকে কোনোভাবেই ছাড়তে পারবো না।
রমাপ্রসাদ বাবুর এই অনুরোধের সঙ্গে এমন এক চাপা ভয় আর অস্থিরতা মিশেছিল যা মহেন্দ্রবাবু আর উপেক্ষা করতে পারলেন না। তিনি দেখলেন এই মানুষটা যেন প্রাণপণে চাইছে তাকে আটকে রাখতে। তাই বাকিদের বিদায় দিয়ে মহেন্দ্রবাবু আর তার দু একজন ঘনিষ্ঠ বন্ধু বাসর জাগার জন্য বিয়ে বাড়িতেই থেকে গেলেন। তাদের মনে তখনও একটা কৌতূহল ছিল, এই গ্রামের রাতের রহস্য কি। হয়তো রমাপ্রসাদ বাবু ভোরে তাদের কিছু বলবেন যা এই বিচিত্র পরিস্থিতির ব্যাখ্যা দেবে। এদিকে সহদেবের মামা শ্যামল বাবু এবং তার বন্ধু রাজু ও তপু কাল আবার নতুন বরবউকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসবে এই কথা দিয়ে তাদের গাড়ির দিকে এগিয়ে গেলেন। তাদের কাছে এটা ছিল গ্রামের লোকের নিছক কুসংস্কার, যা আধুনিক মানুষের কাছে হাস্যকর। তারা গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল, উপঢৌকন ও খাবারের থলেগুলো নিজেদের পাশে রাখল। তাদের মনে কোনো ভয় ছিল না, তার পরিবর্তে শুধু শহরের পরিচিত পরিবেশে দ্রুত ফিরে যাওয়ার তাগিদ ছিল। গাড়িটি যখন ধীরে ধীরে বিয়ের বাড়ির উঠোন ছেড়ে শান্তিপুরের আধার পথে অদৃশ্য হয়ে গেল, রমাপ্রসাদ বাবু ও কুমুদিনী দেবী মহেন্দ্রবাবুকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। তাদের চোখে মুখে তখন এক গভীর ক্লান্তির ছাপ, কিন্তু তাদের মনে একটা স্বস্তি ছিল। অন্তত মহেন্দ্রবাবুকে তারা আটকাতে পেরেছেন। তবে যে কৌতূহল ও উপেক্ষা নিয়ে শ্যামলবাবু ও তার সঙ্গীরা শহরের পথে পা বাড়ালো, তারা জানত না শান্তিপুরের রাত তাদের জন্য কি ভয়াবহ অভিজ্ঞতার অপেক্ষা করে রেখেছে। এই বিদায়টা যে শুধুই একটি সাধারণ বিদায় ছিল না, বরং এক ভয়ঙ্কর ভৌতিক যাত্রার সূচনা, তা একমাত্র শান্তিপুরের নিস্তব্ধ বাতাসই জানত। বিয়ের কোলাহল যখন থিথি আসছে আর বরযাত্রীর গাড়ি শান্তিপুরের আধার পথে মিলিয়ে গেল, তখনও একটি ভয়ঙ্কর চোখ তাদের ওপর নজর রেখে চলেছিল। কেউ টেরই পেল না সেই ঘোমটা টানা মূর্তিমান বিভীষিকা, যা এতক্ষণ বিয়ে বাড়ির সামনে পাতা শতরঞ্চিগুলোর ওপর সকলের অলক্ষ্যে বসেছিল। সে এক অদৃশ্য পর্যবেক্ষকের মতো সব কিছু দেখছিল। বরযাত্রীর গাড়ি গ্রামের শেষ সীমানা পেরিয়ে যেতেই সকলের অলক্ষ্যে সেই ঘোমটা ঢাকা মূর্তিটি হঠাৎ করেই নড়ে উঠল। তার পদক্ষেপ ছিল অবিশ্বাস্য রকমের ধীর এবং শব্দহীন। কোনো মানুষের পক্ষে এতটা সন্তর্পণে হাঁটা প্রায় অসম্ভব। একটি শীতল বাতাসের ঝাপটার মতো সে সকলের চোখ এড়িয়ে নিমেষেই রমাপ্রসাদ বাবুর ঘরের খোলা দরজার দিকে এগিয়ে গেল। ঘরের বাইরে তখন রমাপ্রসাদ বাবু, কুমুদিনী দেবী আর মহেন্দ্রবাবু সহ বাকি বরযাত্রীদের বিদায় ও গ্রামের রাতের বিপদ নিয়ে চাপা আতঙ্কে আলোচনা করছিলেন। বাইরের এই অলৌকিক প্রবেশ তাদের কারোরই নজরে পড়ল না। সেই মূর্তিমান বিভীষিকা যেন ঘরের স্যাঁতস্যাঁতে অন্ধকারের সঙ্গে মিশে গেল, অদৃশ্য হয়ে গেল বাড়ির এক নীরব সদস্যের মতো। তার এই অনুপ্রবেশ কোনো অনিমন্ত্রিত অতিথির মতো ছিল না, বরং মনে হচ্ছিল সে যেন এই বাড়িরই এক চিরন্তন অংশ, যে শুধু সঠিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। শান্তিপুরের দীর্ঘশ্বাস যেন এই অলৌকিক প্রবেশকে আরো গাঢ় করে তুলল। বিয়ের সকল আয়োজন শেষে রমাপ্রসাদ বাবুর বাড়িতে এখন কেবল নবদম্পতি সহ মহেন্দ্রবাবু, রমাপ্রসাদ বাবু, কুমুদিনী দেবী এবং হাতে গোনা কয়েকজন নিকটাত্মীয়। বাকি বরযাত্রীরা শহরের পথে রওনা দিয়ে দিয়েছে।
তাদের ফিরতি যাত্রা শুরু হতে বেশ দেরি হয়ে গিয়েছিল। গ্রাম থেকে বিদায় নিতে নিতে রাত গভীর হয়ে নেমেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, আর গ্রাম থেকে শহরের দিকে বেরিয়ে যাওয়ার পথটা সম্পূর্ণ জনশূন্য। গাড়ির হেডলাইটের আলোয় শুধু সামনের কয়েক ফুট পথ স্পষ্ট দেখা যাচ্ছে। দুপাশের ঘন গাছপালা আর ঝোপঝাড় অন্ধকারে এক ভৌতিক আকার ধারণ করেছে। গাড়ির ভেতরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। মামা শ্যামলবাবু, তপু আর রাজুর মুখে সেই আগের হাসি ঠাট্টা আর নেই। তারা অনুভব করছে এই রাত আর এই পথের অস্বাভাবিক নির্জনতা। বাইরের ঠান্ডা হাওয়া গাড়ির কাঁচ ভেদ করে যেন তাদের শিরদাঁড়ায় বেয়ে নেমে আসছে। তারা একে অপরের দিকে একবার তাকালো, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। প্রত্যেকের মনেই এখন চাপা একটা ভয় কাজ করছে। এই জনশূন্য অন্ধকার পথ কি শুধুই প্রাকৃতিক নির্জনতা, নাকি শান্তিপুরের সেই অলিখিত রহস্যের আগমন বার্তা? আসলে যে ইতিহাস রমাপ্রসাদ বাবু আর তাঁর পরিবারের মানুষজন বরযাত্রীদের উদ্দেশ্যে বলতে গিয়েও বলতে পারেননি, তা কিছুটা এরকম। শান্তিপুর গ্রামের বাইরে যে রাস্তাটি শহরের দিকে চলে গেছে, সেই মেঠো পথের শেষ প্রান্তে এক ভয়াবহ স্থান রয়েছে, যা গ্রামের মানুষের কাছে প্রেতভূমি নামে পরিচিত। সূর্যাস্তের পর সেই পথ দিয়ে কেউ যাতায়াত করে না, এবং তার পেছনে রয়েছে বহু পুরনো এক লোমহর্ষক জনশ্রুতি। রাস্তার ঠিক মোড়েই দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ। গাছটির শাখা প্রশাখা এতই বিশাল যে দিনের বেলায়ও তার নিচে সূর্যের আলো পৌঁছায় না। এর ঝুড়িগুলো মাটির গভীরে গেঁথে গিয়ে যেন শত শত সাপের মতো কিলবিল করছে। স্থানীয়দের বিশ্বাস এই বটগাছটি আসলে এক অভিশপ্ত গাছের আবাস। কথিত আছে বহু বছর আগে এক নববধূকে তার পরিবারের লোকেরা যৌতুকের জন্য নির্যাতন করে এই গাছেরই একটি ডালে ঝুলিয়ে দিয়েছিল। সেই থেকে তার অতৃপ্ত আত্মা গাছের ডালে বাসা বেঁধেছে। রাতের বেলা নাকি গাছের ডাল থেকে সাদা শাড়িতে আবৃত এক ছায়ামূর্তি দেখা যায়, যা পথচারীদের দিকে ফিসফিস করে কিছু বলে। আর যারা সেই আহ্বানে সাড়া দেয় তারা আর কখনো গ্রামে ফিরে আসে না। বাতাসের সামান্যতম আন্দোলনেও গাছের পাতাগুলো যেন এক ভীষণ হাসি হাসে, আর তার গভীর থেকে ভেসে আসে চাপা কান্নার শব্দ। বটগাছটি থেকে বেশ কিছুটা দূরে কাঁটা ঝোপ আর আগাছার আড়ালে লুকিয়ে আছে একটি পরিত্যক্ত শ্মশান ঘাট। বহু বছর ধরে এটি অব্যবহৃত পড়ে আছে। শ্মশানের ভাঙা চুল্লিগুলো আর পোড়া কাঠকয়লার স্তূপ যেন অতীতের মৃত্যুগুলি নীরব সাক্ষী। এখানকার বাতাস সবসময় ভারী থাকে, তাতে যেন ছাই আর পোড়া মাংসের এক অদ্ভুত গন্ধ মিশে আছে। গ্রামের মানুষজন বলে অমাবস্যার রাতে নাকি এই শ্মশান ঘাট থেকে অদ্ভুত সব আলোর ঝলকানি দেখা যায়, আর ভেসে আসে অস্পষ্ট মন্ত্রপাঠের শব্দ। কেউ কেউ নাকি মাঝরাতে দেখতে পেয়েছেন শ্মশানের ভাঙা চুল্লি থেকে হঠাৎ করে আগুনের শিখা জ্বলে উঠতে, যেন কোনো অশরীরী আত্মা শেষকৃত্য সম্পন্ন করছে। আর শ্মশানের বেশ কিছুটা উত্তরে নিচু এবং অপেক্ষাকৃত পঙ্কিল এক জমিতে রয়েছে একটি প্রাচীন শ্যাওলা পড়া কবরস্থান। এখানে সারি সারি বেড়া ভাঙা কবর, যার ওপর নামহীন পাথরের ফলকগুলো সময়ের সাথে সাথে ক্ষয়ে গেছে। এই কবরস্থানটি এতটাই পুরনো যে তার ইতিহাস কারণই জানা নেই। দিনের বেলায়ও এখানে ঢুকলে একটা হিমশীতল অনুভূতি হয়, আর রাতের বেলা নাকি এখানকার মাটি থেকে অদ্ভুত এক মৃদু আলো দেখা যায়।
যা কবরের চারপাশে ঘুরতে থাকে। গ্রামের প্রবীণরা বলেন এই কবরস্থানে এমন কিছু আত্মা আটকে আছে যারা তাদের শেষকৃত্য সম্পূর্ণ হয়নি বলে শান্তি পায়নি। তারা নাকি নতুন আসা আত্মাদের টেনে নেয় নিজেদের দলে, যাতে তারাও তাদের মতো অতৃপ্ত থেকে যায় কালের পর কাল ধরে। মাঝে মধ্যে নাকি এখান থেকে মাটি খোঁড়ার শব্দও শোনা যায়, যেন কেউ কবরের ভেতর থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে চলেছে। এই তিনটি স্থান মিলিয়ে শান্তিপুরের বাইরের এই রাস্তাটি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বরযাত্রীরা যখন অন্ধকারে এই পথে প্রবেশ করে, তাদের গাড়ি যত এগোতে থাকে ততই যেন এই প্রেতভূমির অলিখিত কাহিনীগুলো তাদের গাড়ির ভেতরকার হাসির শব্দগুলোকে গ্রাস করে নেয়। তারা জানত না কোন ভয়ঙ্কর ভাগ্যের দিকে তারা এগিয়ে চলেছে। ঘন অন্ধকার ভেদ করে নিজেদের গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছিল বরযাত্রীদের গাড়ি। মামা শ্যামলবাবু, রাজু এবং তপুর মনে এক চাপা ভয় কাজ করছিল। গাড়ির হেডলাইটের আলোয় দুপাশের ঘন গাছপালা এবং ঝোপঝাড় এক ভৌতিক আকার ধারণ করেছিল। গাড়িটি সেই অভিশপ্ত বটগাছ, পরিত্যক্ত শ্মশান এবং প্রাচীন কবরস্থানের ঠিক কাছাকাছি আসতেই হঠাৎই একটা বিকট শব্দ করে গাড়ির ইঞ্জিনটা থেমে গেল। চালক বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ি আর চালু হলো না। ইঞ্জিনের ভেতর থেকে শুধু একটা ঘড়ঘড়ে আওয়াজ আসছিল। সেই শুনে শ্যামলবাবু বিরক্ত হয়ে বললেন, কি হলো রে বাবা? মাঝরাতে আবার কি হলো? চালক ঘাবড়ে গিয়ে বলল, এ জানি না স্যার, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মনে হচ্ছে ইঞ্জিন জ্যাম হয়ে গেছে। এই রে, এ নিশ্চয়ই ভূতের কাণ্ড। মামা, এবার কি হবে? ওই সহদেবের শ্বশুর মশাই আমাদের বারবার কিছু একটা বলতে চাইছিলেন না? মামা বাবু জানেন, আমার মনে হয় তখন থেকে ব্যাপারটা কেমন যেন নাড়া দিচ্ছে। আমাদের বোধহয় ওনাদের কথাটা শোনা উচিতই ছিল। এই এই তুই থামবি? আরে বাবা, ইঞ্জিন জ্যাম হলো নাকি ব্যাটারি ডাউন হলো সেটা আগে দেখ। ভূতের কথা এখন বাদ দে। চালক গাড়ির বনেট খুলে টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করলো, কিন্তু যা দেখলো তাতে তার চোখ কপালে উঠল। ইঞ্জিনের ভেতরে একটা বড় সড়ো তার ছিঁড়ে গেছে, আর সেখান থেকে কেমন যেন একটা পোড়া গন্ধ আসছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারটা এমন ভাবে ছিঁড়েছে যেন ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। শ্যামলবাবু নিজেও ইঞ্জিনের দিকে তাকিয়ে আটকে উঠলেন। এ তো মারাত্মক ব্যাপার। এমন ভাবে তার ছিঁড়তে পারে না। গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা গেল শুধু তার ছিঁড়ে যাওয়া নয়, ইঞ্জিনের ভেতরের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ফিউল পাম্পের সঙ্গে যুক্ত, সেটিও ভেঙে চুরমার হয়ে গেছে। যেন হাতুড়ি দিয়ে পিটিয়ে কেউ সেটি ভেঙেছে। চালক হতাশ হয়ে মাথা নাড়ল। স্যার, এই ইঞ্জিন এখান থেকে ঠিক করা অসম্ভব। এটা মেকানিক ছাড়া হবে না। আর এই ভাঙা অংশ তো গ্রামে পাওয়াও যাবে না। তাদের সামনে তখন ঘুটঘুটে অন্ধকার, আর ডান পাশে সেই অভিশপ্ত বটগাছ, বাম পাশে পরিত্যক্ত শ্মশান আর কবরস্থানের গাছ অঞ্চলের পরিবেশ। গাড়ির হেডলাইট নিভে যাওয়ায় চারপাশ আরো ভুতুড়ে মনে হচ্ছিল। শহরের সাথে যোগাযোগ করার কোনো উপায়ও নেই। তারা বুঝতে পারছিল না এই বিভ্রাট নিছকই যান্ত্রিক ত্রুটি নাকি শান্তিপুরের সেই অলিখিত অভিশাপ যা তাদের পিছু নিয়েছে। শ্মশান আর কবরস্থানের দিক থেকে ভেসে আসছিল এক অদ্ভুত ঠান্ডা বাতাস, আর তার সাথে মিশেছিল এক ফিসফিসানি শব্দ যা তাদের শিরদাঁড়া পেয়ে নেমে আসছিল। তারা কি পারবে এই রাতের বিভীষিকা থেকে বাঁচতে? গাড়িটা যখন চূড়ান্তভাবে অচল হয়ে পড়ল, তখন শ্যামলবাবু, রাজু আর তপুদের সামনে আর কোনো পথ খোলা রইল না। শহরের দিকে এগিয়ে যাওয়া এই জনশূন্য অন্ধকার পথ এখন তাদের কাছে সাক্ষাৎ নরকের মতো মনে হচ্ছে। এই তপু, রাজু, আমার মনে হয় আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই, বুঝলি? কথাটা বলেই এক ঝলক তপু আর রাজুর দিকে তাকালেন শ্যামলবাবু। বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নিল যে জীবনের ঝুঁকি নিয়ে হলেও
তারা শান্তিপুর গ্রামেই ফিরে যাবে। হয়তো সেখানে কোনো সাহায্য মিলতে পারে, বা অন্তত এই ভয়ঙ্কর পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে। ফিরে যাবে? চলো চলো তাহলে। তবে ফিরে যাওয়ার পথটাও তো ঘন অন্ধকারে ঢাকা। হ্যাঁ, তোর কাছে এর কোনো বিকল্প ব্যবস্থা আছে কি? সারা রাত এই গাড়িতে কাটানো আরো ভয়ঙ্কর হবে, তার চেয়ে গ্রামে ফিরে যাওয়াই ভালো। শ্যামলবাবুর কথাগুলো শুনে তারা গাড়ির দরজা খুলে পা বাড়াতে চারপাশের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে উঠল। এই নিস্তব্ধতা এমন যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। তারা ছিল মাত্র 4 জন, শ্যামলবাবু, রাজু, তপু আর গাড়ির ড্রাইভার মনোরঞ্জন। মনোরঞ্জনও গাড়ির দরজায় তালা দিয়ে তাদের সাথেই যাওয়ার পরিকল্পনা করেছে। আলকাতরার মতো অন্ধকার পথ ধরে ধীরে ধীরে যেদিক দিয়ে এসেছিল সেদিকের পথেই এগোতে লাগলো তারা। কিন্তু তারা জানতো না এই ফিরে যাওয়াটা তাদের জন্য আরো বড় এক বিভীষিকার অপেক্ষা করছে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরই কানে ভেসে এলো অচেনা পায়ের শব্দ। শুকনো পাতার ওপর দিয়ে কেউ যেন পা টিপে টিপে হেঁটে আসছে। খসখস শব্দে পরিবেশ ভারী হয়ে উঠছে। তারা পেছনে ফিরে তাকালে কাউকেই দেখতে পায় না, শুধু ঘুটঘুটে অন্ধকার। কিন্তু শব্দটা মিলিয়ে যায় না, বরং মনে হয় যেন তাদের প্রতিটি পদক্ষেপের সাথে তাল মিলিয়ে আরো কাছে আসছে। বেশ অবাক হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার সঙ্গেই টের পেল কারো চাপা নিঃশ্বাসের শব্দ। রাজু ভয়ে শিউরে উঠল। কে 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 ওখানে? হ্যাঁ, কে? তার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। শ্যামলবাবু কাঁপা কাঁপা হাতে পকেট হাতড়ে টর্চ বের করে সেটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু ব্যাটারি ডেড। খুব আশ্চর্য হলেন উনি। মনে মনে ভাবলেন, এটা কিভাবে সম্ভব? গাঁগঞ্জে বিয়ে বাড়ি ভেবে শহর থেকে কিনে আনা নতুন টর্চ এত তাড়াতাড়ি জবাব দেবে, সেটা যেন বিশ্বাসযোগ্য নয়। কিছু দূর এগোতেই অসংখ্য ফিসফিসানি যেন ঘিরে ফেলল তাদের যাত্রাপথ। বাতাস যেন কথা বলছে তাদের সাথে। মনে হচ্ছিল যেন অসংখ্য চাপা স্বর তাদের নাম ধরে ডাকছে। শ্যামল, শ্যামল বাবু, রাজু, তবু। শব্দগুলো এতটাই অস্পষ্ট যেন জলের তলায় কেউ কথা বলছে, কিন্তু তাদের মাথার ভেতর তা পরিষ্কারভাবে লাগছে। কখনো মনে হচ্ছিল যেন কেউ তাদের কানে কানেই কিছু বলছে, কিন্তু কি বলছে তা বোঝা যাচ্ছে না। এই অশরীরী ফিসফিসানি তাদের মাথার ভেতর এমন এক ভীতিকর আবহ তৈরি করলো যে তাদের মনে হলো তারা পাগল হয়ে যাচ্ছে। একসাথে এতগুলো ঘটনা যেন তাদের কাছে বেশ অস্বাভাবিক ঠেকল। তারা পা চালিয়ে যত এগোতে থাকে ততই গ্রামের গভীরে যাওয়ার পথটা যেন আরো অন্ধকার আর অতি প্রাকৃতিক হয়ে ওঠে। রাস্তার দুপাশের ঘন গাছপালা থেকে ভেসে আসছিল অদ্ভুত খসখস শব্দ। শুধু শুকনো ডালপালা বা পাতার শব্দ নয়, মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে, বা কোনো বিশালাকার প্রাণী ডালপালার আড়াল থেকে তাদের গতিবিধি লক্ষ্য করছে। গ্রামের দিকে এগোনোর সাথে সাথেই এই শব্দগুলো ক্রমশ জোরালো হয়ে উঠছিল, যেন অসংখ্য চোখ তাদের ওপর নজর রাখছে। তপুর গাটা কেমন ছমছম করে উঠল। এই শব্দগুলো যেন অশরীরী শক্তির উপস্থিতি জানান দিচ্ছে। কিছু দূর যেতে না যেতেই এক অদ্ভুত আলোর ঝলকানিতে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। আলোটা ছিল লালচে বা নীলচে, বিদ্যুতের ঝলকের মতো ক্ষণিকের জন্য দেখা দিয়েই আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। শ্যামলবাবু মন দিয়ে দেখে বুঝতে পারলেন এটা কোনো টর্চের আলো নয়, বরং মনে হচ্ছিল যেন মাটির তলা থেকে বা শ্মশানের দিক থেকে কোনো প্রেতাত্মা ক্ষণিকের জন্য আত্মপ্রকাশ করছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের পথ আটকাতে চাইছে। এবারে সামান্য বিরক্ত হয়ে ড্রাইভার মনোরঞ্জন বলে উঠলেন, আরে ওগুলো আলে আর আলো, গ্রামের দিকে শ্মশানে ওগুলো দেখা যায়, ওগুলো ভূত নয়। আসুন, আপনারা আমার পিছনে পিছনে আসুন। আর তখনই আলোর ঝলকানির সাথে সাথে তারা দেখতে পেল এক অদ্ভুত আকৃতির ছায়া। গাছের আড়ালে, রাস্তার ধারে, এমনকি তাদের নিজেদের সামনেও ক্ষণিকের জন্য কিছু ছায়া মূর্তিকে দেখতে পাচ্ছিলেন তারা।
ছায়াগুলো ছিল অস্বাভাবিকভাবে লম্বা, বিকৃত আকৃতির এবং মানুষের মতো দেখতে হলেও তাদের গতিবিধি ছিল অমানবিক। মনে হচ্ছিল যেন সেই শ্মশান আর কবরস্থানের অতৃপ্ত আত্মারা তাদের পিছু নিয়েছে, আর সেই অভিশপ্ত বটগাছ তাদের দিকে হাত বাড়িয়ে ডাকছে। একবার রাজু তো স্পষ্ট দেখলো একটা লম্বা ছায়া বিদ্যুতের ঝলকের সাথে সাথে রাস্তার মাঝখানে ফুটে উঠল, আর পরক্ষণেই তা গাছের আড়ালে মিলিয়ে গেল। কিন্তু এইসবের মধ্যেই বেশ আশ্চর্য হয়ে তারা দেখল ড্রাইভার মনোরঞ্জনকে। সে এসবকে তোয়াক্কা না করে প্রতিটি ছায়ার ফাঁক দিয়ে স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে। তার চোখে কোনো ভয় নেই, তার চলনে কোনো অস্থিরতা নেই, যেন সে এই ভৌতিক পরিবেশে বিন্দু মাত্র বিচলিত নয়। তার প্রতিটি পদক্ষেপ ছিল এতটাই স্থির এবং স্বাভাবিক, যা এই অস্বাভাবিক পরিস্থিতিতে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা দেখে অবাক হয়ে শ্যামলবাবু, রাজু আর তপু পরস্পরের দিকে ভীত চোখে তাকালো। তাদের মুখে আর কোনো রসিকতা নেই, শুধু চাপা ভয় আর আতঙ্ক। শান্তিপুরের এই রাত তাদের সমস্ত শহুরে আধুনিকতাকে তুচ্ছ করে এক আদিম ভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আর তাদের সবচেয়ে বড় ভুল ছিল তাদের সাথে হাঁটছিল একজন, যে হয়তো আর মানুষ ছিল না। ওদিকে বিয়ে বাড়ির কোলাহল স্তব্ধ। বাসর ঘরে সহদেব তার বন্ধুদের সাথে কনে পক্ষের বেশ কিছু সদস্য এখন সারা দিনের ক্লান্তি ভুলে হাসি ঠাট্টায় মত্ত ছিল। ঠিক সেই মুহূর্তে কনে বসুন্ধরাকে গান গাওয়ার অনুরোধ করলো তারা। এই বমুনি, এই আরে আরে তুমি তো দেখছি কিছুই বলছো না, একটা গান শোনাও না। শুনেছি নাকি তোমার বেশ মিষ্টি গলা। এর পরের মুহূর্তটা হালকা হওয়ার কথা ছিল, কিন্তু যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। ঘোমটা দেওয়া বসুন্ধরা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ স্পষ্ট না দেখা গেলেও দু চোখ দিয়ে বিচ্ছুরিত হচ্ছিল এক অস্বাভাবিক দীপ্তি। তারপর নিস্তব্ধ বাসর ঘরে ভেসে এলো এক ভয়ঙ্কর সুরেলা কণ্ঠস্বর। সেটা বসুন্ধরার কণ্ঠ ছিল না, গভীর, ভরাট, অথচ হিম শীতল সেই স্বরে যেন বহু যুগের জমে থাকা অন্ধকার আর হাহাকার মিশেছিল। সুরটা প্রাচীন বিলাপের মতো, প্রতিটি শব্দে যেন শ্মশানের ছাই আর বরফের হিম। গান যত এগোচ্ছিল ঘরের তাপমাত্রা তত কমছিল। বাতাসে মিশছিল পচা জলের তীব্র গন্ধ। সেখানে উপস্থিত সকলে ভয় কাঠ হয়ে গেল। সহদেব প্রথমে হতভম্ব হলেও এই কণ্ঠস্বর শুনে তার শরীর হিম হয়ে এলো। কনে পক্ষের মেয়েরা চরম আতঙ্কিত হয়ে পড়ল। তাদের মনে পড়ল গ্রামের সেই গভীর কালো পুকুরের কথা, যার তলদেশ থেকে নাকি রাতে অদ্ভুত শব্দ ভেসে আসে। গ্রামের মানুষজন বলে বহু বছর আগে এক অতৃপ্ত কনের আত্মা ওই পুকুরে ডুবে মরেছিল। বসুন্ধরার শরীরের ভেতরে যেন আর বসুন্ধরা ছিল না। ঘুমটার আড়ালে তার চোখ দুটো জলজল করছিল অতি প্রাকৃত আলোয়। মুখটা কেমন যেন বিকৃত দেখাচ্ছিল, তবু এক অদ্ভুত দৃঢ়তা নিয়ে সে গান গেয়ে চলল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে চালিত করছে। গানের প্রতিটি শব্দ বাসরঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছিল। তার সাথে মিশেছিল সেই অতৃপ্ত আত্মার যন্ত্রণা আর ক্রোধ। সহদেব, তার বন্ধুরা আর কোণে পক্ষের মেয়েরা ভয়ে চিৎকার শুরু করলো। তারা স্পষ্ট বুঝতে পারছিল তাদের সামনে যে বসে আছে সে আর বসুন্ধরা নয়। তার শরীরের মধ্যে প্রবেশ করেছে সেই অতৃপ্ত আত্মা। বাসর ঘরটা মুহূর্তে এক হিমশীতল বিভীষিকার আখড়ায় পরিণত হলো। বাইরের বাতাস আরো ঠান্ডা হয়ে এলো। জানালা দিয়ে ভেসে আসতে লাগলো কুকুরের এক টানা কান্নার শব্দ। ঠিক সেই মুহূর্তে বাসর ঘরে উপস্থিত সকলে ভয় চিৎকার করে ঘরের বাইরে ছুটে গেল। তাদের আকস্মিক শোরগোলে বাড়ির বড়রা, যারা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন, তারা জেগে উঠলেন এবং নিচে নেমে এলেন। ভয়ের কারণ শুনে মহেন্দ্রবাবু হতবাক হয়ে রমাপ্রসাদ বাবুর দিকে তাকালেন। তিনি দেখলেন রমাপ্রসাদ বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার মুখে চরম অপরাধ বোধ আর ভয় স্পষ্ট।
ওদিকে বসুন্ধরাকে যখন ডাকা হলো, সে অত্যন্ত স্বাভাবিকভাবেই বাসর ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে সেই আগের বিষণ্ণতা বা অস্বাভাবিকতা নেই। সে যেন সেই শান্ত লাজুক বসুন্ধরা। তার আচরণে বিন্দুমাত্র এমন কিছু চিহ্ন নেই যা দেখে মনে হয় যে কিছুক্ষণ আগে সে অপ্রাকৃত কণ্ঠে গান গাইছিল। বসুন্ধরার স্বাভাবিক রূপ দেখে মহেন্দ্রবাবুর মনে সন্দেহ আরো ঘনীভূত হল। তিনি সরাসরি রমাপ্রসাদ বাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, রমাপ্রসাদ বাবু, আপনারা কি লুকাচ্ছেন বলুন তো আমাদের কাছে? কিসের জন্য এই ভয়ঙ্কর রহস্য? তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কারণ তিনি বুঝতে পারছিলেন এই গ্রামের মাটির গভীরে এমন এক সত্য লুকিয়ে আছে যা প্রকাশ হওয়াটা জরুরি। রমাপ্রসাদ বাবু তখনই মাথা তুলে চাইলেন। মনে মনে ভাবলেন, এই গ্রামের চরম সত্যতা আর লুকিয়ে রাখাটা ঠিক হবে না। ওদিকে গ্রামের আর এক প্রান্তে সব অস্বাভাবিকত্বকে উপেক্ষা করে মনোরঞ্জনের পিছু পিছু শ্যামলবাবু, রাজু আর তপু যত গ্রামের দিকে এগোচ্ছিল, সেই নিস্তব্ধ অন্ধকার পথ ততই যেন তাদের গ্রাস করছিল। ফিসফিসানি আর পায়ের শব্দের মাঝে হঠাৎ করেই চারপাশের বাতাস আরো ঘন হয়ে উঠল। অন্ধকার ভেদ করে তাদের চোখের সামনে দৃশ্যমান হতে শুরু করলো অবয়বগুলো। ঠিক তখনই তাদের থেকে মাত্র কিছুটা দূরে একটি সাদা শাড়ি পরা নারী অবয়বকে দেখতে পেল তারা। তার এক মাথা ঘোমটার মাঝে ঘাটটা যেন সামান্য বেঁকে আছে। রাজু তাকে দেখে ভয়ে বেশ কিছুটা পা পিছিয়ে এলো। ওদিকে নারী মূর্তিটি তাদের উদ্দেশ্যে বলে উঠল, রাতে পথ হারিয়েছেন বুঝি বাবুরা? তা কোথায় যাবেন? শান্তিপুর? কথাটা বলেই অস্বাভাবিকভাবে হেসে উঠল সে। ওখানে থাকা বাকিদের দৃষ্টি তার পায়ের দিকে নিবদ্ধ হতেই তারাও আতঙ্কে চমকে উঠল। নারী মূর্তিটি জমি থেকে কয়েক পা উপরে উঠে যেন হাওয়ায় ভাসছে। এবারে হঠাৎ করে একটা এলোমেলো বাতাস তার মুখের ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে নিতে তার আসল রূপ দেখা গেল। নারী অবয়বটির চোখ সাদা, ঠিক যেন মরা মাছের চোখ। তার ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। তার সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন। হঠাৎই প্রচন্ড জোরে আর্তনাদ করে সে বেশ কিছুটা উপরে উঠে হাওয়ায় মিলিয়ে যেতেই ভয় কুঁকড়ে গিয়ে একে অপরকে চেপে ধরল শ্যামলবাবুরা। এবারে তারা নিজেদের আশেপাশে তাকিয়ে দেখল গাছের আড়ালে ঝোপের পাশ থেকে বেরিয়ে আসছিল লম্বাকৃতির ভাঙা অঙ্গ প্রত্যঙ্গের ছায়া। তাদের মুখগুলো ছিল বিকৃত, শূন্য চোখ। শ্যামলবাবু, রাজু আর তবু ভয় কাঁপতে শুরু করলো। এ তো শুধু ছায়া নয়, এ যে রক্ত মাংসহীন এক উপস্থিতি। তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন গলায় আটকে আসছিল। তার মধ্যেই তারা চিনতে পারল কিছু মুখ। পুরনো জীর্ণ পোশাকে আবৃত কিছু মৃত ব্যক্তির আত্মাদের। গ্রামের সেই প্রবীণ যাকে আজ সন্ধেবেলাতেই আর সকল মানুষের ভিড়ে বসে থাকতে দেখেছিল তারা। চোখে পড়ল বিয়ে বাড়িতে দেখা পরিচিত কোনো অতিথির প্রেতাত্মা, যাদের কেউ কেউ হয়তো আজ বিকালেও তাদের সাথে কথা বলেছিল বা পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। তাদের শূন্য দৃষ্টি আর বিলাপের মতো চাপা দীর্ঘশ্বাস বাতাসকে আরো ভারী করে তুলল। তারা যেন এক নীরব মিছিলের মতো তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কোনো কথা না বলে, শুধু এক সীমাহীন যন্ত্রণার বার্তা বহন করে। মনোরঞ্জন বাদে সকলের ভয়ে বিহাল অবস্থা। তাদের শরীর অবশ হয়ে আসছিল, পা যেন মাটির সাথে সেঁটে যাচ্ছিল। আর ঠিক সেই চরম আতঙ্কের মুহূর্তে যা ঘটল, তাতে তাদের মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। ড্রাইভার মনোরঞ্জন, যে এতক্ষণ এইসব অলৌকিক ঘটনার মধ্যে আশ্চর্য রকম স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছিল, সে হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। তার চোখে কোনো জীবিত মানুষের মতো ভাব ছিল না, বরং এক নিষ্প্রাণ কালো শূন্যতা। তার মুখটা যেন মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল, আর তার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সেই বিকৃত আকৃতির অবয়বগুলোর সাথে। সে আর মানুষ ছিল না, হয়তো
গাড়ি ছাড়ার অনেক আগেই সে অশরীরী শক্তিতে পরিণত হয়েছিল। শুধু বুঝতে কিছুটা সময় লেগেছিল। সে তাদের দিকে একটা শূন্য হাসি ছুঁড়ে দিল, আর তারপর মিলিয়ে গেল সেই ভুতুড়ে বরযাত্রীর দলে। শ্যামলবাবু, রাজু আর তপু বুঝতে পারল তাদের সঙ্গে যে ছিল সে কোনো জীবিত মানুষ ছিল না। মনোরঞ্জন হয়তো ইতিমধ্যেই এই গ্রামের অভিশাপের শিকার হয়েছিল, আর সেই তাদের এই মৃত্যুর ফাঁদে টেনে এনেছে। এখন তারা একা ঘুরঘুটে অন্ধকারে অসংখ্য অতৃপ্ত আত্মার মাঝে তাদের নিজেদের জীবনও কি এই গ্রামের রহস্যময় অভিশাপের শিকার হতে চলেছে? মৃত্যু যেন তাদের প্রতিটি পদক্ষেপের সাথে শ্বাস ফেলছে। মনোরঞ্জনকে সেই অশরীরী দলের অংশ হয়ে যেতে দেখে শ্যামলবাবু, রাজু আর তপুর রক্ত হিম হয়ে গেল। তাদের মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোল না। আতঙ্কে তাদের শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু বাঁচার এক আদিম প্রবৃত্তি তাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহের মতো কাজ করল। প্রাণপণে সেখান থেকে পালানোর চেষ্টা করলো তারা। দৌড়া! শ্যামলবাবুর গলা দিয়ে শুধু এই একটি শব্দই বেরোল। তারা তিনজনে অন্ধের মতো দৌড়তে শুরু করলো শান্তিপুরের দিকে, যেখানে হয়তো তখনও এক ঝলক মানুষের আলো অবশিষ্ট আছে। পেছনে ফেলে আসা পথটা তখন আর শুধু অন্ধকার নয়, এক জীবন্ত বিভীষিকায় রূপান্তরিত হয়েছে। তাদের পিছনে ছিল অদৃশ্য প্রেতাত্মাদের পায়ের আওয়াজ। মনে হচ্ছিল শত শত বিকৃত আত্মা তাদের গ্রাস করার জন্য ধেয়ে আসছে। তারা যখন দৌড়াচ্ছিল তখনই ভৌতিক সত্তাগুলো তাদের আক্রমণ করতে শুরু করলো। প্রথমে তা ছিল মানসিক। তাদের কানে ভেসে আসছিল তাদের প্রিয়জনদের আর্তনাদ, তাদের নিজেদের গোপন পাপের কথা, যা তাদের মস্তিষ্ককে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। রাজু চিৎকার করে উঠল, মা মা আমি করিনি, আমি করিনি। সে যেন তার কল্পনার মধ্যেই কোনো ভয়াবহ দৃশ্য দেখছিল। তপু দু হাতে কান চেপে ধরেছিল। চুপ করো, চুপ করো, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, চুপ করো। তার চোখে ছিল এক সীমাহীন আতঙ্ক। সেই ফিসফিসানি এখন আর অস্পষ্ট নয়, তা যেন সরাসরি তাদের মাথার ভেতর চিৎকার করে তাদের দুর্বলতা আর ভয়কে বাড়িয়ে দিচ্ছিল। তারপরেই শুরু হলো শারীরিক আক্রমণ। বেশ কিছু অদৃশ্য হাত যেন তাদের টেনে ধরছিল, ধাক্কা দিচ্ছিল। কেউ তাদের পিঠ থেকে টেনে ধরছিল। মনে হচ্ছিল যেন যেন বরফের মতো শীতল নখ তাদের শরীর ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। শ্যামলবাবু হঠাৎ করেই হুমড়ি খেয়ে পড়লেন। তার মনে হলো কেউ যেন তার পায়ে প্রবলভাবে ধাক্কা মেরেছে। তিনি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন তখন তার মনে হলো তার মাথাটা যেন ফেটে যাচ্ছে। কানের পাশে একটা তীব্র শীষের শব্দ বাজছিল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। মাথার উপর যেন হাজারটা সূঁচ একসঙ্গে বিঁধে যাচ্ছে। তিনি বুঝতে পারছিলেন না এটা শুধু ভয় নাকি নাকি সত্যি কোনো আঘাত। তবুকে দেখা গেল পাগলের মতো হাসছে। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে শূন্যে হাত বুলিয়ে যেন কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে একা থাকতে দাও। তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। তার শরীরটা যেন খিঁচুনিতে অবশ হয়ে আসছিল। অশরীরী শক্তি যেন তার মস্তিষ্কের উপর সরাসরি আঘাত আনছিল, তাকে উন্মাদ করে তোলার চেষ্টা করছিল। তবু জ্ঞান হারালো। তার নিথর দেহটা ধুলোর ওপর লুটিয়ে পড়ল। তার চোখ খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। রাজুর অবস্থা ছিল আরো ভয়াবহ। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে শূন্যে ছিটকে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তুলে শূন্যে আছাড় মারল। তার শরীরটা কয়েক ফুট দূরে গিয়ে পড়ল। একটা বিকট শব্দ হলো। তার হাত পা যেন অস্বাভাবিক ভঙ্গিতে বেঁকে গেছে। তার মাথা থেকে রক্ত ঝরছিল। সে অস্ফুটে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। তার শরীরের প্রতিটি শিরা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে আর নড়ছে না। কিন্তু এখানে শেষ নয়। ঠিক তখনই সেই উত্তরের গা ছমছমে কবরখানার দিক থেকে একটা চাপা আর্তনাদ ভেসে এলো, যেন মাটির তলা থেকে কেউ উঠে আসছে। তাদের চোখের সামনেই কবরের মাটি পড়ে উঠে আসতে লাগলো বিকৃত লাশগুলো। শুকনো মাংসপেশি ঝুলে পড়া হাত, কর্দমাক্ত সাদা হাড়ের দাঁত বের করা বীভৎস মুখ, আর শূন্য চোখগুলো যেন তাদের দিকেই তাকিয়েছিল।
তাদের গায়ে তখনও লেপ্টে ছিল কাপড়ের ছিন্ন ভিন্ন অংশ, যা তাদের শেষকৃত্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। এই পচনশীল দেহগুলো ধীর পায়ে কিন্তু নিশ্চিত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। তাদের প্রতিটি পদক্ষেপে মাটি থেকে ভেসে আসছিল পচা মাটির গন্ধ আর হাড়ের মচমচ শব্দ। তারা আর কোনো সাধারণ ছায়া বা ফিসফিসানি ছিল না, তারা ছিল সাক্ষাৎ মৃত্যু। কবরের অন্ধকার থেকে উঠে আসা এক মূর্তিমান বিভীষিকা শ্যামলবাবু, তার জ্ঞান প্রায় হারানোর উপক্রম। তবু সেই শক্তিতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তিনি পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিলেন না, কিন্তু তার মনে হচ্ছিল মনোরঞ্জনা সেই অদ্ভুত আকৃতির অবয়বগুলো এবং এখন কবর থেকে উঠে আসা লাশগুলো তাদের ঘিরে ফেলেছে। তাদের অস্পষ্ট বিকৃত মুখগুলো যেন বাতাসের মধ্যে ভাসছিল, আর তাদের শীতল নিঃশ্বাস তার ঘাড়ের কাছে অনুভব হচ্ছিল। এই রাত তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। এই ভয়ঙ্কর পথই তাদের শ্মশান, আর এই প্রেতাত্মারাই তাদের শেষ পরযাত্রী। শান্তিপুরের অভিশাপ তাদের গ্রাস করেছে। খোঁড়াতে খোঁড়াতে শ্যামলবাবু এসে হাজির হলেন রমাপ্রসাদ বাবুর বাড়ির প্রায় কাছাকাছি, যেখান থেকে কিছুক্ষণ আগে তারা যাত্রা শুরু করেছিল। পেছনে সেই জঙ্গলে ঘেরা নির্জন রাস্তাটার ধারে তপু আর রাজু নিঃশব্দে পড়ে আছে। তাদের ডরে প্রাণ আছে কি নেই সে দেখারও সাহস হয়নি শ্যামলবাবুর। তার সর্বাঙ্গে তখন ভয়ের হিম শীতল স্রোত হয়েছে। ওদিকে এগোতে এগোতে হঠাৎ করে শ্যামলবাবুর চোখে পড়ল সারা বাড়িটাকে ধীর পায়ে চক্কর লাগাচ্ছে এক ঘোমটা দেওয়া রমণী। তাকে দেখেই শ্যামলবাবুর সারা শরীর অবশ হয়ে এলো। নারী অবয়বটি জীবিত না মৃত সেই বিষয়ে তার যথেষ্ট সন্দেহ আছে। এই গ্রামে বেশিরভাগ মানুষই যে তাদের রক্ত মাংসের শরীরের আড়ালে এক অশরীরী রূপ বহন করে চলেছে তা বুঝতে শ্যামলবাবুর আর বাকি নেই। এদের মধ্যে জীবিত আর মৃতের সন্ধান সম্পূর্ণ অর্থহীন। তাই নিজের ভেঙে পড়া শরীরের ওপরে চাপ দিয়ে যতটা দ্রুত সম্ভব সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন উনি। মনে মনে ভাবলেন, ওই তো এবারে স্পষ্ট দেখা যাচ্ছে বাড়ির বন্ধ দরজাটা। ঠিক সেই সময় নিজের পিছন থেকে একটা হাসির শব্দ শুনে থমকে দাঁড়ালেন। হাসিটা ছিল অত্যন্ত কর্কশ, শুকনো পাতার মতো খসখসে, আর তাতে মিশেছিল এক ক্রূর আনন্দ। তারপর খুব সন্তর্পণে পিছনে ঘুরতেই যাকে দেখলেন তাতে ওনার সারা শরীরের লোম খাড়া হয়ে গেল। একটি কঙ্কালসার দেহ বধূর বেশে দাঁড়িয়ে দেখছে তার দিকে। তার শরীরের মাংস ধীরে ধীরে খসে পড়ছে মাটিতে, ধুলোর মতো ঝরে যাচ্ছে তার গা থেকে। তার হাড় বের করা মুখে লেগে আছে এক ক্রূরতার হাসি। সে আবার একবার হেসে এক অদ্ভুত গলায় বলল, কোথায় যাচ্ছেন মামা বাবু? বিয়ে বাড়ি? আপনার কি মনে হয় ওরা সকলে জীবিত? এক ভয়াবহ কলেরায় সে কবেই শেষ হয়ে গেছে এই গ্রাম। তারপর নিজের গলাটা অদ্ভুত রকমের বিকৃত করে যেন এক শুকনো পাতার স্তূপের ভেতর থেকে বাতাস বেরোচ্ছে সে আবার বলল, এটা মৃতের গ্রাম, এখানে কেউ জীবিত নেই। তারপর নিজের মনেই খানিক হেসে নিয়ে উধাও হয়ে গেল ওই নারী মূর্তি। এবার আশ্চর্য হবার পালা শ্যামলবাবুর। কি বলে গেল ওই প্রেতিনী? কেউ জীবিত নেই মানে? এই মুহূর্তে তার মনে হলো বাইরে সে যা দেখে এসেছে তার চেয়েও বড় বিভীষিকা হয়তো এই বাড়ির ভেতরে লুকিয়ে আছে। এবার আর এক মুহূর্ত দেরি না করে দরজাটা প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতেই সামনে রমাপ্রসাদ বাবু, মহেন্দ্রবাবু এবং সহদেবকে বাড়ির বাকিদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখলেন উনি। তাদের জীবিত দেখে শ্যামলবাবু মনে মনে বেশ নিশ্চিন্ত হলেন। তারপর বললেন, এই চলো চলো, আমি তোমাদের নিতে এসেছি। আমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে পালাতে হবে। মামা, তুমি আর বাকি দুজন কোথায়? আর তোমরা ফিরে এলে যে করো? আরে সব বলবো, এখন যেটা বলছি সেটা শোন। তার কথা শুনে বাড়ির বাকিরা তুমুল আপত্তি করলেন। এবারে রমাপ্রসাদ বাবু গম্ভীর গলায় বললেন, আমার মেয়েকে না নিয়ে আপনাদের কোথাও যাওয়া হবে না মহেন্দ্র বাবু। সেই কতদিন ধরে বসে আছি মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এতদিনে আমার মনের ইচ্ছে পূরণ হয়েছে, আর আপনি আমার মেয়েকে না নিয়ে চলে যেতে চাইছেন? তাহলে শুনুন, বহু বছর আগে আমি আমার মেয়ে বসুন্ধরার বিবাহ ঠিক করেছিলাম পাশের গ্রামের হরি চ্যাটার্জির ছেলের সাথে। কিন্তু তাদের বিবাহ সম্পন্ন হওয়ার আগেই গ্রামে মড়ক লেগে গেল। সেই মড়কে গ্রামের আজ সকলের সাথে আমরাও একে একে শেষ হয়ে যাই।
কিন্তু আমার সেই প্রবল ইচ্ছে আমাকে আজও বাঁচিয়ে রেখেছে মহেন্দ্রবাবু। আমি আজও অধীর আগ্রহে বসে আছি আমার একমাত্র কন্যাকে বধূ বেশে দেখার জন্য। ওই কালো জলের পুকুর কত শত মানুষের মৃতদেহ বহন করে আজও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে এই গ্রামের দিকে। কথাটা শেষ করার সাথে সাথেই সেখানে উপস্থিত মহেন্দ্রবাবু, সহদেব আর তার বন্ধুদের দল বেশ আশ্চর্য হয়ে তাকালো তার দিকে। তাদের চোখে তখনও ঘটনার ঘোর লেগে আছে, কিন্তু শ্যামলবাবু একটুও অবাক হলেন না। তিনি বললেন, এই কারণে তখন তোমাদের ওখান থেকে চলে আসতে বলেছে। এরা কেউই জীবিত নয়, আর যারা এদের হাতে মৃত্যুবরণ করে তারা সকলেই অশরীরী রূপে থেকে যায় এই গ্রামে। শ্যামলবাবু কোনো মতে নিজেকে সামলে নিলেন। তারপর মহেন্দ্রবাবু আর সহদেবের দিকে তাকিয়ে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত অলৌকিক ঘটনার বর্ণনা দিলেন। গাড়ির বিভ্রাট থেকে শুরু করে অন্ধকার পথের ভৌতিক দৃশ্য, রাজু আর তপুর ভয়াবহ পরিণতি, মনোরঞ্জনের অদৃশ্য হয়ে যাওয়া, সবটাই বললেন তিনি। আর শেষে কাঁপা গলায় অনুরোধ করলেন, নিয়ে গ্রাম ছেড়ে পালানো দরকার, এরা কেউ জীবিত নয়। তার কথা শেষ হতে না হতেই হঠাৎ বাইরের দিকে তাকিয়ে শ্যামলবাবু সমেত সকলেই দেখল বাড়ির উঠোনে অসংখ্য মানুষের ভিড়। তাদের দেহ বিকৃত, পচন ধরেছে, মাংস খসে পড়ছে শরীর থেকে। তাদের মুখ বীভৎসভাবে বিকৃত, আর শূন্য চোখগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে। বাতাসে পচা মাটির গন্ধ, যেন সদ্য কবর থেকে উঠে আসা বেশ কিছু মৃতদেহ ভিড় করেছে উঠোনে। এই দৃশ্য দেখে সহদেব হঠাৎ নীরবতা ভঙ্গ করে দৃঢ় কণ্ঠে বলল, মামা বাবু, আমি আমার স্ত্রীকে ছেড়ে কোথাও যাব না। যেতে হলে বসুন্ধরাও আমার সঙ্গে যাবে, নইলে নইলে আমরা সকলেই এখানে রয়ে যাব। শ্যামলবাবু হাঁ করে তাকিয়ে রইলেন সহদেবের দিকে। এই চরম পরিস্থিতিতেও এমন কথা! তিনি কিছু বলতে যাবেন, এমন সময় শুনতে পেলেন মহেন্দ্রবাবু বলে উঠলেন, আমারও একমত। এত কাণ্ড করে আমি ছেলের বিয়ে দিয়েছি, আর তুমি কি না বলছো তার বউ না নিয়ে আমি চলে যাব? শ্যামলবাবু হতবাক হয়ে বাপ ছেলের কথা শুনছিলেন। তার সারা শরীর রাগে আর আতঙ্কে কাঁপছিল। এবার তিনি চিৎকার করে উঠলেন, এইসব তোমরা কি বলছো? তোমরা কি এখনো এটাকে মশকরা মনে করছো? এরা সকলেই মৃত, এদের নিয়ে তুমি কোথায় যাবে জামাই বাবু? শ্যামলবাবুর কথা শেষ হতেই সেখানে থাকা বাকি সব মানুষেরা একযোগে হেসে উঠল। এক বিকৃত কর্কশ হাসি, যা হাড়ের ঘষা খাওয়ার মতো উগ্র শোনালো। সেই হাসিতে যোগ দিল সহদেব আর মহেন্দ্রবাবু। শ্যামলবাবু তখনও তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এবার সহদেব তার কঙ্কালসার হাসি থামিয়ে বলল, তা তোমার কি মনে হয় মামা, আমরা জীবিত? জীবিত আর মৃতের তফাৎ করতে তুমি এখনো শিখলে না মামা। কথাটা শেষ করেই সহদেব মুহূর্তে পরিণত হলো এক ভয়ঙ্কর কঙ্কালে। তার মাংস খসে পড়ল, শুধু সাদা হাড়ের কাঠামো বাকি রইল, আর তার চোখের কোটর থেকে এক ঠান্ডা নিষ্প্রাণ জ্যোতি বিচ্ছুরিত হলো। আতঙ্কে যেন চোখের পাতা ফেলতেও ভুলে গেছেন শ্যামলবাবু। তার সামনে তার ভাগ্নে এক জীবিত যুবক নিমেষে এক বীভৎস কঙ্কালে পরিণত হয়েছে। মহেন্দ্রবাবু এতক্ষণে একটি বীভৎস কঙ্কালে পরিণত হলেন। তার দামি পোশাকগুলো তার হাড়ের গায়ে ঝুলে রইল। এবার সেই কঙ্কালদের দলে এসে যোগ দিয়েছে রাজু আর তপু। তাদের শরীরও এখন কঙ্কালসার, শূন্য চোখে তাকিয়ে আছে শ্যামলবাবুর দিকে। বাসর জাগার জন্য যারা থেকে গিয়েছিল সকলেই এখন এক একটা আস্ত কঙ্কাল। বসুন্ধরাও লাজুক মুখ নিয়ে এসে দাঁড়ালো সহদেবের পাশে। তার কঙ্কালসার মাথার সাদা সিঁথিতে এক মুঠো সিঁদুর জ্বলজ্বল করছে। একটু আগেই নিজে দাঁড়িয়ে থেকে যাকে বিয়ে দিয়েছেন সে একটা আস্ত কঙ্কাল। ভাবতেই শ্যামলবাবুর মাথাটা কেমন কেমন ঝিমঝিম করে উঠল। মামা, একবার মুখ বাড়িয়ে দেখো, আমাদের নিথর দেহগুলো ওই ওই বাসর ঘরের অন্ধকারে কেমন ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে। কথাটা খোনা কণ্ঠে বলে উঠল
কঙ্কাল রূপী সহদেব। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, কেবল এক শীতল ভয়ঙ্কর সত্য। ওদিকে আমাদের দেহগুলো তো নির্জন রাস্তার ধারে পড়ে আছে। এই মামাবাবু নিজের প্রাণ বাঁচাতে এবার আমাদের দিকে ফিরেও তাকায়নি। দেখো, হয়তো আমাদের দেহগুলো এখন শেয়াল কুকুর একেবারে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবারে সকলকে অবাক করে দিয়ে কঙ্কাল টপু বলল, এবারে ভনিতা ছেড়ে নিজের আসল চেহারায় আসুন তো মামাবাবু। শ্যামলবাবু আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকে টপুর দিকে তাকাতেই সে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন মামাবাবু, আপনি আমার পেছনে নেই। বিশ্বাস না হয় একবার বাইরের দিকে তাকিয়ে দেখুন, আপনার শরীরটাও ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে সামনের উঠানে। শ্যামলবাবু আর সেখানে দাঁড়াতে পারলেন না, তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। তিনি টলতে টলতে ছুটে গেলেন উঠোনের দিকে। সেখানে গিয়ে যা দেখলেন তাতে তিনি হতভম্ব হয়ে গেলেন। সত্যি তার নিজের শরীরটা ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে উঠোনের উপরে, নিথর, নিষ্প্রাণ। এবারে বুঝতে পারলেন, তার মানে তিনি সশরীরে ভেতরে আসেন। ওনার নশ্বর দেহটাই এখন দাঁড়িয়ে আছে সকলের সামনে, এক অশরীরী আত্মা হয়ে। সেদিন রাতে মানুষগুলোর মৃত্যুর পর আবার শান্তিপুর গ্রামে এক অদ্ভুত শান্তি ফিরে এলো, এক হিমশীতল নীরবতা। পরের দিন পুলিশ এই শান্তিপুর গ্রাম থেকে মহেন্দ্রবাবু, সহদেব আর শ্যামলবাবু সমেত প্রত্যেকের নিথর দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছিল। কিন্তু এদের সকলের মৃত্যুর পিছনের কারণ যে কি তা আজও পুলিশ উদ্ধার করতে পারেনি। ঠিক যেমন সহদেবের মায়ের মুখে শোনা বসুন্ধরার আর তার পরিবারের খোঁজ আজও পায়নি পুলিশ। শান্তিপুরের সেই অভিশপ্ত গ্রামে কঙ্কালদের মিছিলে আরো কিছু নতুন আত্মা যোগ দিল, আর গ্রামের রহস্য অমীমাংসিতই রয়ে গেল চিরকালের জন্য।